বইয়ের মিথ্যে কথা শুনে তার ছেলে হাসলো। পরক্ষণে সম্বিত ফিরে যায় রাকিবের। নিজেকে নিয়ন্ত্রণ করে লিনাকে পাশের বালিশে শুয়ে কপালে চুমু দেয়, গালে গাল লাগিয়ে বলল, লাবণ্যর জন্য কষ্ট হচ্ছে, তাই এইসব আবোল তাবোল বকছিস। শুধু একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও। কেমন জানি জ্বর জ্বর অনুভব হচ্ছে। সারাদিন অনেক খাটুনি গেছিলি না? সাফনকে যেভাবেই পারো খুঁজে বের করো। একমাত্র তোমার কথাই প্রমুখ শুনবে। প্লিজ রাকিব, যদি আমাকে ভালোবাসো এই কাজ করবেই তুমি। তার বিনিময়ে আমি যদি কিছু চাইতাম তখন দিবে? লিনা কোনো কিছু না ভেবে টপ করে উত্তর দিল। তুমি বললে প্রাণটাই দিয়ে দেব। শেষ রাতের দিকে ভারী বর্ষণ হওয়ায় রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। সময়টা ভোরবেলা। প্রমুখ হেঁটে চলেছে জঙ্গলের সেই রাস্তায়। তার পেছনে দুটি বলিষ্ঠ যুবক। পায়ের জুতায় কাদা লেগে ছপ ছপ শব্দ তুলছে। জঙ্গলের স্যাঁতস্যাঁতে রাস্তায় পা ফেলতে অস্বস্তি হচ্ছে। কাল থেকে প্রমুখ না খাওয়া, সেই খবর কানে পৌঁছানোর পর মুখে কিচ্ছু যায়নি। ইচ্ছে করেনি গলা দিয়ে কিছু নামুক। সারা রাত সোফায় পড়েছিল এলোমেলো হয়ে। সিরাত কয়েকবার টানাটানি করেও বিছানায় নিতে পারেনি, উল্টো ঝাড়ি ধমক খেয়েছে। মেয়েটার মনও বিষণ্ণ হয়ে যায়। চোখ মুছে আলগোছে বিছানায় শুয়ে পড়ে। ভেতরের যন্ত্রণায় সারা রাত কেটে যায় নির্ঘুমে। সকালে যখন সিরাতের ঘুম ভাঙে, বারান্দায় উকি দিয়ে দেখলো প্রমুখ নেই। তার ঘুম ভাঙার আগে বেরিয়ে গেছে সে। কষ্টে ধপ করে বসে পড়ে সোফায়। প্রমুখ সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করলো। চোখ যায় মেঝেতে। সম্পূর্ণ রাত ধরে একটানা কাঠের টুকরো দিয়ে বাড়ি খাওয়ায় যুবকের দিকে। মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, যাকে আহাত সমান তালে তার সারা দেহে ইচ্ছে মতো পিটিয়েছে। ছোটবেলা থেকে আদরের ছেলেটার মোমের মতো দেহ এই প্রথম এত ধকল সহ্য করতে পারেনি। যার দরুন আর্ত চিৎকারে কয়েকবার জ্ঞান হারায়। পানি পানি বলে চিৎকার দেওয়ার সময় হাত বরফের টুকরো মুখে চেপে ধরে, তখন ঘুমিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। সারা দেহ ক্ষত হয়ে কালচে রং ধারণ করেছে, হাত পা বাঁধা। প্রমুখ তার দিকে ঝুঁকে পা দিয়ে পেটে ধাক্কা মেরে বলল, কিরে কুত্তার বাচ্চা, এক রাতেই শেষ? আরো তো জামাই আদর বাকি আছে বেবি। হাত ফিক করে হাসলো। প্রমুখ চিৎকার করে ওর জ্ঞান ফেরাতে বলল। কিছুক্ষণের মাঝেই সাফওয়ানের জ্ঞান ফিরে। সে নিভু নিভু চোখে তাকালো। প্রমুখের আদেশে আহাদ একটা চেয়ারে বসালো সাফওয়ানকে। চেয়ারের সাথে হাত পা বেঁধে সে দূরে গিয়ে দাঁড়ায়। সাফওয়ানের চোখ লাল, হয়তো ব্যথায় জ্বর চলে আসছে। এই যে সেই দেহ নিয়ে আহাদের সাথে লাগতে গেল না। চুপচাপ চেয়ারে বাঁধা অবস্থায় ঘাড় নিচু করে রাখলো, কারণ সামনেই তাকিয়ে থাকাও দায়। মাথা কেমন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, গায়ের লোমে লোমে ব্যথা। প্রমুখ তার সামনে একটা চেয়ার এনে পায়ের উপর পা তুলে বসলো। হাতের চকচকে ছুরিখানা সাফওয়ানের থুতনিতে রেখে বলল, আমি যা যা প্রশ্ন করব চটপট উত্তর দিবি। একদম হেয়ালি পছন্দ না আমার। প্রশ্ন দুইবারের বেশি রিপিট করব না। যদি করিও এই ছুরি দিয়ে আঘাত করে প্রশ্ন করব। মাইন্ডেড? সাফওয়ান নির্লিপ্ত থাকলো। তার মুখে নেই কথা। মাথার শরীর ব্যথায় দাঁতে দাঁত চেপে শক্ত করলো। প্রমুখ প্রশ্ন করে যায়, শাহিন খন্দকার তোর বাবা? কি তার পরিচয়? সাফওয়ান এবার বিশ্রীভাবে হাসলো। ঘাড় নত রেখে অস্পষ্ট স্বরে বলল, আমি তোর খাই না পড়ি, কেন শুনবো তোর কথা? প্রমুখের রক্ত উঠে যায় মাথায়। ছুরিটা শক্ত করে চেপে ধরে হুংকার ছাড়লো, তুই বলতে বাধ্য। ঝটপট উত্তর দে, শেষবারের মতো বলছি। সাফওয়ান শুধু হেসেই যায়। মুখে ময়লা থাকায় ভয়ঙ্কর লাগছে। প্রমুখ ফের প্রশ্ন করলো। এবার বলল না সে। রাগে ক্রোধে সেই ছুরি ওর থুতনি থেকে জোরে টান দিল। মুহূর্তে ব্যথায় চিৎকার করলো সাফওয়ান। থুতনি থেকে টকবক করে রক্ত ছুটতে লাগে। কেটে গেছে তার গর্ত থুতনি। প্রমুখ ম্লান হেসে বলল, এবার উত্তর দিবি না? সাফওয়ান গুঙিয়ে মাথা দুপাশে নাড়ায়। সে কোনো প্রশ্নের উত্তর দিবে না। প্রমুখ বাঁকা হাসলো। ছুরিটা বেঁধে রাখা সাফওয়ানের বাহু বরাবর টান বসায়, যেন সে মাংস কাটছে। যন্ত্রণায় ছটফট করে গগন কাঁপুনি চিৎকার করে উঠল সাফওয়ান। চোখ দিয়ে গরম পানি টপ টপ করে পড়ছে। মুখ দিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে লুটিয়ে পড়ল চেয়ারে। ফের জ্ঞান হারায় সে। বাহু থেকে তাজা রক্ত ঝরে পড়ছে বিদ্যুৎ গতিতে। প্রমুখ ছুরির
রক্ত সাফনের শার্টে মুছে নির্বিকার সুরে বলল, ওর জ্ঞান ফিরা, আর যতক্ষণ নিজ মুখে স্বীকার না করবে ততক্ষণ টর্চার সহ্য করবে। আহাদ মুখে শয়তানি হাসি টেনেই সাফনের মাথায় পানি ঢেলে দেয়। বর্ষা দেহখানা ভিজে গেল তৎক্ষণাৎ। থুতনিয়ার বাহু থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এবার জ্ঞান ফেরাতে আহাদের ভালোই কষ্ট পোহাতে হলো। সাফন চোখ খিচে বলল, আমাকে মেরে ফেল, তবু এত যন্ত্রণা দিস না। কি ক্ষতি করেছি তোদের? প্রমুখ তার কথায় হু হু করে হাসলো। মনে হলো কোনো জোকস বলেছে। হাতের ধারালো ছুরিটা ওর চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, কয়েক মাস আগে কুমির লাগিয়ে ভুট্টোকে হত্যা করেছিস তুই, কেন করলি? তোর বাবা কি বলেছিল? সাফন এবার ভয়ে চুপসে গেল। মাথার পানি তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। হাত পা বাঁধায় ছটফট করা ছাড়া আর কোনো রাস্তাও খোলা নেই। সে তবুও কণ্ঠে তেজ ঠেলে বলল, বলবো না। কি করবি? খুন করবি? কর, তবে একটা টু শব্দ করবো না। প্রমুখ চিৎকার করলো। ভালোই ভালোই উত্তর দে। সাফনকে চুপ থাকতে দেখে প্রমুখ ফোন বের করে সেই ভিডিও দেখালো। তা দেখে সাফনের চোখ বড় বড় হয়ে যায়। শুকনো ঢোক গিলে বলল, এটা কোথায় পেলি? ভিডিও তো ডিলিট করেছিলি। প্রমুখ কুটিল হেসে ছুরিটা তার ঘাড়ে রেখে বলল, আমার পক্ষে এসব বের করা 2 সেকেন্ডেরও ব্যাপার না। তুই সব বলবি নাকি ঘাড়ে ছুরি চালাবো? সাফওয়ান উত্তেজনায় ঘামছে। ঘন ঘন ঢোক গিলে চোখ বন্ধ করলো। তৎক্ষণাৎ প্রমুখের সময় নষ্ট না করে ঘাড়ের ছুরিটা একটানে বসিয়ে দেয়। এবারের ক্ষতটাও আরো গভীর হলো। বন্দি কবুতরের ন্যায় চিৎকার করে বলল, বলছি, সব বলছি, আর আঘাত করিস না। প্রমুখ আয়েশ করে চেয়ারে বসলো। শুরু কর। একটা মিথ্যে বললে এবার গলায় ছুরি চালাবো। ব্যথার যন্ত্রণায় সাফওয়ান বলতে শুরু করে, তোকে আমি অনেক আগে থেকেই চিনি। কিভাবে চিনি সেটা বলবো না, পারলে খুঁজে নে। তুই যখন হন্যে হয়ে তোর বাবা মায়ের খুনিকে খুঁজছিলি, সেই ভুট্টো, সে তোর মা বাবার গাড়ি পিষিয়ে দিয়েছিল। তাকে মারার জন্য কুমিল্লা যাই, যাতে কোনো প্রমাণ তুই না পাস। একদিন বাবা এসে বলল, তুই ভুট্টোকে খুঁজতে কুমিল্লা যাচ্ছিস। তোর আগেই জেনে আমি গিয়ে মেরে আসি। তার কথা মতো পৌঁছালাম, ভাগ্যক্রমে পেয়েও যাই। এরপর এমনভাবে পরিকল্পনা করলাম যাতে ও নিজেই ফাঁসির দলিতে ঝুলে যায়। রাতে খুব ভালোভাবে বললাম, চলো ডিনার করি। প্রথমে খুব ভয় পাচ্ছিল, কিন্তু ভদ্রতায় বলাই রাজি হলো। ওর খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিই। তা খেয়ে যখন ঘুমালো, তৎক্ষণাৎ তার রুমের ভেতর নিয়ে যাই। তখন গভীর রাত। এরপর 3 জন ধরাধরি করে দড়িতে ঝুলিয়ে দিই। তারপর পায়ের চেয়ারটা ফেলে দিতেই মৃত্যুবরণ করে। কেউ জানতেও পারেনি। এটা আমার পরিকল্পনা ছিল। এরপর চুপচাপ মানা চলে আসি। তখন জানতে পারলাম তুই পৌঁছে গেছিস, কিন্তু 2 দিন পর যাওয়াই পোকা মাছি পড়ে যায় ওর দেহে। তোরাও ব্যর্থ হয়ে চলে আসিস। কিন্তু আমার বাবার পুরনো এক অ্যাক্সিডেন্ট সব কিছু বলতে চেয়েছিল, তবে বেশি দূর যেতে পারিনি। আমি ধরে ফেলি এবং পুরনো এক বিল্ডিংয়ে নিয়ে যখন মারা শুরু করি, তৎক্ষণাৎ তাইমা মানে সিরাতের মা চলে আসে। সমস্ত ঘটনা ভিডিও করে। আমি জানতাম না উনিই সিরাতের মা, এবং ভিডিও করেছে। ফোনের রিংটংয়ের আওয়াজে আমি লোক লাগাই। ভাগ্য ভালো হয় সেদিন বেঁচে যাই, কিন্তু ওনাকে খুঁজতে থাকি। তারা যায় নাই। সিরাত যে বিল্ডিংয়ে থাকে ওইটাতেই। আমি কম্পিতকালেও ভাবিনি উনিই হবেন। ভেবেছি পাশের ফ্ল্যাটের কেউ, তাই নজরে নজরে রাখি। কিন্তু উনি কখনো বের হয় না। তোর লোকজন বাসার নিচে পাহারা দেয়। আমি ভেবেছিলাম কোনো কাজে পাহারা দেয় হয়তো, তাই পাত্তাও দিইনি। উল্টে সিরাতকে তুই ছিনিয়ে নিলি আমার থেকে। এত ভালোবেসেও তাকে পেলাম না। এভাবেই সময় যাচ্ছিল। কিন্তু কয়েকদিন আগে এক করে বাবাকে বললাম আমি ওইদিন সিঙ্গাপুর থেকে ফিরি। বাবা বলল আজ রাতেই খুন করতে। আমিও রাগে যেতে ওনার গলা কেটে ফেলি। আসার সময় চোখে পড়ে তাদের দেয়ালের ছবি। বুঝতে পারি উনি সিরাতের মা। তখন আমি অনুতপ্ত হয়ে কষ্টে ভরে যাই। বিশ্বাস কর, যদি জানতাম কখনোই খুন করতাম না। প্রমুখের চোখ মুখ শক্ত হয়ে যায়। সাফওয়ানের দেহ ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে। সে খুব কষ্ট করেই বলল, আমি এতটুকুই জানি, এর বেশি কিছু জানি না। তোর বাবা শাহিন খন্দকার কেন আমার মাকে খুন করলো? আমাকে বলেনি, তবে ভুট্টোই নাকি ট্রাক চাপিয়ে দিয়েছিল। এই জন্যই তুই না জানিস, তাই খুন করেছি। আমার ফুপি হয়তো তোর বাবাকে ভালোবাসতো। এবার আমাকে ছেড়ে দে। প্রমুখ চিৎকার করলো। কে তোর ফুপি? নাম বল।
তীব্র ব্যথায় আর্তনাদ করে সাফওয়ান উত্তর দিল। লিনা, লিনা খন্দকার, তোর মামার স্ত্রী। কাল যে মেয়ে আমার সাথে ছিল ওর মা। প্রমুখ উঠে রাগে ফোঁস ধ্বনি তুলল। হাতের ছুরিটা শক্ত করে ধরে আহাতকে বলল, কুত্তার বাচ্চার যে যে জায়গায় আঘাত দিলাম সব জায়গায় ব্যান্ডেজ করে দে। আমি মামার কাছে যাচ্ছি। আহাত মাথা নাড়ালো। প্রমুখ পকেট থেকে ফোন বের করে এতক্ষণ রেকর্ড হওয়া অপশন অফ করে, অতঃপর লম্বা লম্বা পা ফেলে জায়গা ত্যাগ করলো। গভীর রাতে প্রমুখ বাসায় ফিরল। চুপচাপ রুমে প্রবেশ করে দেখলো লাইট অফ। হাত বাড়িয়ে সুইচ অন করে। সিরাত ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ লাইটের আলোয় চোখ মুখ কুঁচকে উঠে বসলো। ধীরে ধীরে আখি যুগল খুলে দেখলো প্রমুখ গায়ের শার্ট খুলছে। সে বিছানা থেকে নেমে তার কাছে দাঁড়িয়ে বলল, বাসায় আসার সময় হলো? প্রমুখ উত্তর দিল না। চুপচাপ কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। সিরাতের রাগ তরতর করে বাড়লো। মাথা চেপে ধরে সম্পূর্ণ রুম পায়চারি শুরু করে। হাত তার নিষ্পিস করছে। ইচ্ছে করলো প্রমুখের মাথা ফাটিয়ে দিতে। সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো। অপেক্ষায় রইল প্রমুখের বের হওয়ার। সারাদিন ধরে না খেয়ে থাকায় শরীর চলছে না। প্রমুখ বের হয়ে কাপড় বারান্দায় মেলে আসে। তৎক্ষণাৎ সিরাত ফুলে ফেপে বলল, সারাদিন আমার খোঁজ নিয়েছেন? খেয়েছি কিনা একবার মেসেজ করে জিজ্ঞেস করেছেন? প্রমুখ বিরক্ত চোখে মেয়েটার বাহু ধরে সামনে থেকে সরালো। রুমে গিয়ে সোফায় বসে ল্যাপটপ হাতে নেয়। এমন অবহেলায় সিরাতের রাগ ধপধপ করে জ্বলে ওঠে। কষ্টে কান্না করে দিল। দাঁতে দাঁত চেপে দৌড়ে তার পাশে বসে চিবিয়ে চিবিয়ে বলল, একবার কথা বলুন, আমার কষ্ট হচ্ছে। এবারও প্রমুখ থেকে সাড়া না পাওয়ায় সিরাত বাচ্চা মেয়ের মতো ছেলেটার বুকে ঝাঁপিয়ে পড়ে। দু হাতে জড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, দোহাইলাকে অবহেলায় দূরে সরাবেন না, মরেই যাব। কষ্টগুলো আমাকে শেয়ার করুন, মন হালকা হবে। ফোঁস করে এই নিঃশ্বাস ফেলে ল্যাপটপে হাত রেখে বলল। সিরাত, বিরক্ত করো না, ঘুমাও। সিরাতের রাগ বাড়ে। গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শক্ত গলায় বলল, আমার ঘুম আসছে না। তাহলে শুয়ে থাকো, আমার কাজ আছে। সিরাত মুখ তুলল। টলমল চোখে ঠোঁট ফুলিয়ে প্রমুখের গালে হাত রেখে বলল, এমন করছেন কেন? আমার কষ্ট হচ্ছে, আমাকে সব বলুন প্লিজ, চুপ করে থাকবেন না। প্রমুখ অনুভূতি শূন্য নয়নে সিরাতের টলমল চোখে চোখ রাখলো। বুকের ভেতর চেপে রাখা কষ্ট ঢোক চিপে গিলে ফেলল। সিরাত তার গালে আদুরি হাত বুলাচ্ছে। প্রমুখ হাতের ল্যাপটপটা পাশে রেখে দু হাতে সিরাতের কোমর শক্ত করে চেপে ধরে বলল, আমার ভেতরে শান্তি নেই, কেমন হাঁসফাঁস লাগছে সিরাত। সিরাত তার কোলে বসে গায়ে গা লাগিয়ে চোখ বন্ধ করলো। গলায় মুখ গুজে বলল, কিছু হবে না। খেয়েছেন? খাবো না। আমিও খাইনি, খিদে পেয়েছে। প্রমুখ হঠাৎ সিরাতের গালে কপালে নাকে এলোমেলো ভাবে চুমু খেলো। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে সিরাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আদর খেলে পেট ভরবে। সিরাত চোখ বন্ধ করে আহ্লাদি কণ্ঠে বলল, আদর লাগবে মন ভরার জন্য, আর ভাত দেহে শক্তি সঞ্চয় করার জন্য, মানে দুটোই লাগবে। প্রমুখ ফিক করে হাসে। মুহূর্তেই বইয়ের সে গোলাপি নরম ওষ্ঠে তার রুক্ষ ঠোঁট মিলিয়ে দেয়। মেয়েটার পিঠ ছড়িয়ে আবেশে চুমু খেলো। সিরাত খামচে ধরেছে তার গলা। প্রমুখ আলগোছে ছেড়ে দিয়ে গালে চুমু দিয়ে বলল, শক্ত করে জড়িয়ে ধরবে। সিরাত কেঁদে ওঠে। তাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল, কথা দিন, যত কিছুই হোক আমাকে অবহেলা করবেন না। কাল থেকে আমি অশান্তিতে ভুগছি, বুকের ভেতর কষ্ট হচ্ছে আমার। প্রমুখ বইয়ের ঘাড়ে নাক ঘষল। কানের ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, কন্ট্রোল হারাচ্ছি বউ, আদর করার শক্তি নেই, না খেয়ে দুর্বল হয়ে পড়েছি। এই অধমকে খাবার দেয়া যাবে? সিরাত মেয়েকে রাগ দেখিয়ে বলল, সে তো জন্মগত দুর্বল, শক্তিশালী পুরুষ ছিল কবে। প্রমুখের চোখ বড় বড় হয়ে যায়। অবিশ্বাস্য দৃষ্টিতে বলল, সিরিয়াসলি এটা বলছো? এখনো প্রমাণ পাওনি? সিরাত তৎক্ষণাৎ তার শক্ত দাঁত দ্বারা গলায় কামড় বসিয়ে রুক্ষ মেজাজে বলল। অসভ্য। সিরাত চেয়ারে বসে এক প্লেটে ভাত নিল। গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত মেখে প্রমুখের মুখে দিল। এরপর নিজে খেয়ে বলল, সাফওয়ানকে মেরে ফেলেছেন? প্রমুখ খাওয়ার মাঝেই মাথা ডানে বামে নাড়ায়।
সিরাত ভয়ে ভয়ে বলল, আমি ভাবতেও পারছি না ওরা আপনার আত্মীয়, কিভাবে সম্ভব? প্রমুখ শক্ত গলায় বলল, আত্মীয় নয়, শত্রু। দূরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর হয়। তারা জানে কোনটা আমাদের দুর্বলতা, ঠিক সেই বরাবর আঘাত হানে। সিরাত বুঝলো প্রমুখ খেপে গেছে, তাই আর ঘাটালো না। মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আমার রান্না কি খুব বাজে হয়? প্রমুখ মজা করে খেতে খেতে উত্তর দিল, অসাধারণ হয়। কেন? কখনোই প্রশংসা করেননি, মন ভেঙেছে আমার। প্রমুখ হেসে ফেলল, মুখের ভাত চিবাতে চিবাতেই বলল, প্রশংসা করতেই হবে? তুমি জানো না একদম দারুণ রান্নার হাত তোমার। সিরাত খুশিতে গদগদ হলো। খাওয়া শেষে প্রমুখের মুখ টিস্যু দিয়ে মুছে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ইগনোর করার শাস্তি পেতে হবে। প্রমুখ কপাল কুঁচকে জবাব দেয়। শাস্তি? কি শাস্তি? সিরাত নড়ে চড়ে লাজুক ভঙ্গিতে বলল, কোলে তুলে রুমে নিয়ে যেতে হবে। তোমাকে? হুম। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। চট করে কোলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে। সিরাত হা হয়ে তাকায়। প্রমুখ তার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। লজ্জায় সিরাত গলা জড়িয়ে বুকে মুখ গুজে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত দ্রুত মেনে নিবে প্রমুখ। ছেলেটা বিছানায় শুয়ে দিয়ে নিজেও সিরাতের উপর ঝুঁকে ফিসফিস করে বলল, আমার পুচকে বউ বলে কথা। তুমি বললে আমি সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে পারি বউ। সিরাত মুখ ফুলিয়ে বলল, অসভ্যতা ছাড়ুন, লাইট অফ করে আসুন, ঘুমাবো। প্রমুখ গালে গাল ঘষে বলল, ঘুমাবো? আদর করবো না? সিরাত কটমট করে তাকিয়ে তার বুকে খুশি মারে। মুখ ব্যথায় মুখে আহ শব্দ তুলে অতপর উঠে লাইট অফ করে আগের ন্যায় সিরাতের উপরই শুয়ে পড়ে। সিরাত হাত বাড়িয়ে ওর মাথায় হাত বুলে। ছেলেটা তার গায়ের ওড়না একটানে খুলে দূরে ফেলে দিল। এহেন কাণ্ড দেখে মনে মনে হাসলো সিরাত। প্রমুখ বাঁকা হেসে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তার বুকে মাথা রাখলো। সেখানে নাক মুখ ঘষেই বলল, তুমি আমার লাইফে ম্যাজিকের মতো এসেছো। সেই থেকে অশান্তি নামক শব্দটাও ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বউ। সিরাত ঝুঁকে প্রমুখের চুলে চুমু দেয়। হাত বুলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, আমি আসিনি, আপনি জোর করে আমার লাইফে এসেছেন। প্রমুখ আরেকটু গভীর হয়ে ফিসফিস করে বলল, তোমার গায়ের উষ্ণ আলিঙ্গনে সব দুঃখ অচিরেই বিলীন হয়ে যায়, সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের মতো। আমার এই অশান্ত হৃদয় নিমিষেই ঠান্ডা হয়েছে রাত। এই বিশুদ্ধ পুরুষ তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। তুমি কি বিশুদ্ধ মানবের বিশুদ্ধ ভালোবাসা গ্রহণ করবে, মাই গার্ল? সিরাত লজ্জায় চোখ খিচে নেয়। ঝুঁকে প্রমুখের গালে চুমু খেয়ে নীরবতায় সম্মতি দেয়। বইয়ের উস্কানি বুঝেই তার হাত দেরি করলো না প্রমুখ। প্রমুখ ধীরে ধীরে সিরাতের গলায় মুখ গুজে গলায় ছোট ছোট কামড় দিয়ে মেয়েটাকে বুঝালো আজ রাতে তার সঙ্গ আদর পেতে চায়। গায়ের টি শার্ট খুলতেই সিরাত বুঝেছে লোকটা আর নিজের মাঝে নেই, কন্ট্রোলের বাইরে চলে গেছে অনেক আগে। প্রমুখ মুহূর্তেই ঠোঁটে চুমুক খেয়ে মৃদু কামড় দেয়। সিরাত শক্ত করে চুল খামচে ধরে। উম্মাদের ন্যায় ছেলেটার বেহায়া হাত আর ঠোঁট তার সারা দেহে ঘোরাঘুরি করতে শুরু করলো। সেও আবেশে স্বামীর আদর অনুভব করতে থাকে। প্রমুখ সারা রাত ভরে তাকে আদর করলো। মাগরিবের আজান ভেসে আসছে চারপাশ থেকে। কবিরের হাতে 4টি খাবারের প্যাকেট। জঙ্গলের নিকট আসতে হাঁটার সময় লক্ষ্য করলো কেউ তাকে ফলো করছে। বেশ কয়েকবার পেছনে ঘুরেও কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেল না। মনে মনে সন্দেহের উৎপত্তি হয়। সে একটু দূরে গাড়ি পার্ক করা রাস্তার পানে তাকালো। সাধারণত কবির জঙ্গলে সেই কুটিরেই যাবে, যার ফলস্বরূপ খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু মাঝ রাস্তায় তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কেউ ফলো করছে তাকে। সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে সেখানেই। ফোন বের করে আহাতকে কল করলো। তাড়াহুড়ো করেই বলল, আমাকে কেউ ফলো করছে, অস্ত্র হাতে নিয়ে। তোরা উত্তর দিকে চলে যা। ফোন পকেটে রেখে কবির চুপ করে দাঁড়িয়ে থাকলো। চোখ কান খোলা রেখে ভাবলো কিছু। এরপর খাবারের প্যাকেট গাজারি গাছের পাশে রেখে উঠে দাঁড়ালো। অপেক্ষা করতে থাকে লোকটার জন্য। মিনিট 5 পর হঠাৎই খসখসে শুকনো পাতায় কয়েক জোড়া পায়ে শব্দ শুনতে পেল। ঝড়ের মতো সেই শব্দ ঝংকার তুলে। ছেলেটা বুঝতে পারে তীব্র গতিতে দৌড়ে আসছে। সে দূর দূর বুকে পেছনে ঘুরতেই দেখে 4টে লোক তার দিকে চাপাতি হাতে হিংস্র রূপে এগিয়ে আসছে। কবির ভয় না পেয়ে দৌড়ানো শুরু করলো পেছন দিকে।
যেদিক থেকে আহাদের আসার কথা। প্রচন্ড গতিতে দৌড়াতে দৌড়াতে কোমর থেকে বন্দুক বের করলো। উল্টো পাল্টা গুলিবর্ষণ করেও ফলাফল শূন্য। সে এবার হাঁপিয়ে ওঠে। গতি ধীর হতেই হঠাৎ পিঠে চাপাতির কোপ খেলো।